সবার প্রথমে তো র্যান্ডি অর্টনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। র্যান্ডি অর্টনের জন্মদিন আমেরিকান সময় অনুযায়ী 1 এপ্রিলে আসে, কিন্তু আমরা জানি যে ভারতীয় সময় অনুযায়ী সেটা হয়ে যায় 2 এপ্রিল। তাই যারা কনফিউজ হচ্ছে যে আজকে কেন র্যান্ডি অর্টনকে হ্যাপি বার্থডে বলছি, তো এটাই হলো তার কারণ আমাদের দেশের সময় অনুযায়ী র্যান্ডি অর্টনের জন্মদিন হলো আজকে। যাই হোক না কেন, র্যান্ডি অর্টনের যখন জন্মদিন তখন র্যান্ডি অর্টনের এতদিনের ডাব্লিউডাব্লিউর কিছু অ্যাচিভমেন্ট নিয়েও কথা বলা যাক, যেগুলো ডাব্লিউডাব্লিউতে এতদিনে র্যান্ডি অর্টন অ্যাচিভ করেছে। তো সেটা নিয়ে একটা লিস্ট বের করেছে রেসেল ফিচার্স, যেখানে দেখা যাচ্ছে র্যান্ডি অর্টন একবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতে গেছে, একবার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ জিতে গেছে, 4বার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতে গেছে, একবার মানি ইন দ্য ব্যাংক জিতে গেছে, 2বার রয়্যাল রাম্বল জিতে গেছে, এমনকি রাসেলমেনিয়াকেও মাল্টিপল টাইম মেইন ইভেন্ট করেছে। তার সাথে সাথে র্যান্ডি অর্টন অবশ্যই ফিউচারে ডাব্লিউডাব্লিউর হল অফ ফেমারও হবে, কিন্তু লাস্টে তারা আরেকটা জিনিস অ্যাড করেছে, যেটা হচ্ছে যে র্যান্ডি অর্টন জিন্দার মহলের কাছে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ হেরেওছে। তো এটাও একটা অ্যাচিভমেন্ট, খুবই ভালো। কিন্তু সবথেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে র্যান্ডি অর্টন 14 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে ডাব্লিউডাব্লিউতে। আর এই বছরের রেসেলমেনিয়ায় সেটা হয়তো আরও বেড়ে যেতে পারে নাম্বারে, কারণ এই বছর যদি র্যান্ডি অর্টন কোডি রোডসকে হারাতে পারে তাহলে র্যান্ডি অর্টন হয়ে যাবে 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এবার সেটা হতে পারবে কি না সেটার জন্য তো রেসেলমেনিয়ার অপেক্ষা করতে হবে, কিন্তু এই ভিডিওতে ডাব্লিউডাব্লিউর সাথে রিলেটেড কিছু খবর আছে। তো ভিডিওটা পুরোটা দেখো, তোমরা বেশি অপেক্ষা করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে আমাদের বার্থডে বয়ের কথাই বলা যাক। তো র্যান্ডি অর্টনকে এতদিন ধরে কেউ একজন ফোন করছিল, কারো একটার সাথে র্যান্ডি অর্টন কথা বলছিল, এবার ফোনের ওই পারে কে, সেই নিয়ে তো অনেক আলোচনা করেছি, কিন্তু দেখে মনে হচ্ছে আমাদের হয়তো আর বেশি অপেক্ষা করতে হবে না। তার কারণ হচ্ছে আজকে র্যান্ডি অর্টন একটা ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে র্যান্ডি অর্টন আবার কারোর সাথে একটা ফোনে কথা বলছে, আর তাকে বলছে সে এতদিন র্যান্ডি অর্টনের জন্য যা করেছে তার জন্য র্যান্ডি অর্টন তার কাছে আর কি কৃতজ্ঞ। আর সে এটাও বলেছে যে এই সপ্তাহে যে স্ম্যাকডাউনটা হতে চলেছে সেন্ট লুইস থেকে, তো সেইখানে র্যান্ডি অর্টন তার সাথে দেখা করতে চলেছে। এবার যদি সব কিছু ঠিকঠাক থাকে আর ডাব্লিউডাব্লিউ আমাদের যদি রিভিল করতে চায় যে কে এতদিন র্যান্ডি অর্টনের সাথে ফোনে কথা বলছিল, তাহলে সেটা হয়তো আমরা এই উইকের স্ম্যাকডাউনেই জেনে যাব, কারণ ডাব্লিউডাব্লিউ হয়তো সেই ব্যক্তিকে রিভিল করে দেবে। এবার এটাও হতে পারে সে হয়তো র্যান্ডি অর্টনের সাথে দেখা করতে এলো, কিন্তু ডাব্লিউডাব্লিউ ক্যামেরায় তাকে দেখালো না বা সেটাকে এখনও মিস্ট্রি রাখলো, সেটাও হতে পারে। কিন্তু সম্ভাবনা এটারই বেশি যে এই সপ্তাহের স্ম্যাকডাউন দেখলেই আমরা জেনে যাব যে কার সাথে র্যান্ডি অর্টন এতদিন ফোনে কথা বলছিল বা কে র্যান্ডি অর্টনকে এত অ্যাডভাইস দিচ্ছিল, যার ফলে কিনা র্যান্ডি অর্টন আবার তার সেই ভয়ঙ্কর রূপটাকে বাইরে এনেছে। তো এই একটা কারণে এই সপ্তাহের স্ম্যাকডাউন অনেকটাই ইন্টারেস্টিং হয়ে গেছে, আর সেটার জন্য আমাদের আর বেশি অপেক্ষা করতে হবে না। কালকে শুক্রবার, তারপরেই শনিবার সকালে আমরা হয়তো সেটা জানতে পেরে যাব। কিন্তু তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। নেক্সট কথা বলা যাক এই বছরের রেসেলমেনিয়ার টিকিট সেলিংকে নিয়ে। তো এই বছরের যে রেসেলমেনিয়ার টিকিট ঠিকমতো বিক্রি হচ্ছে না, সেই নিয়ে তো আমরা অনেক খবর শুনেছি, কিন্তু ফাইনালি এবার টিকিট সেলিংয়ের দশা কেমন সেটা নিয়েও রেসেলটিক্স একটা আপডেট দিয়েছে, যেখানে তোমরা এখন দেখতে পাচ্ছ যে রেসেলমেনিয়া স্যাটারডে রেসেলমেনিয়ার যে প্রথম রাত হতে চলেছে, সেই রাতের জন্য ডাব্লিউডাব্লিউই টোটাল যে সেট আপ রেখেছে সেটা হচ্ছে 44,059টা। তার মধ্যে টিকিট ডিস্ট্রিবিউট হয়ে গেছে 38,381টা, যার মধ্যে এখনও টিকিট অ্যাভেলেবেল আছে 4,172টা। তো রেসেলমেনিয়ার জন্য আর 17 দিন বাকি আছে নাইট ওয়ানের জন্য, আর এখনও এত টিকিট বিক্রি হওয়া বাকি। আর মোটে 38,000 মতোই টিকিট বিক্রি হয়েছে, যেটা গত বছরের তুলনায় প্রায় 10,000 কম, কারণ গত বছর এই সময় প্রায় 50,000-এর কাছাকাছি টিকিট বিক্রি হয়ে গেছিলো। তো সেই তুলনায় 38,000 অনেক কম, আর সেটা হবে নাই বা কেন, কারণ টিকিটের যে সবথেকে কম প্রাইস সেটাই হচ্ছে $215। তো টিকিট যদি এত দামি রাখে তাহলে টিকিট আর বিক্রি হবেই কী করে। কিন্তু এই যে টিকিট বিক্রি হচ্ছে না, এর ফলে ডাব্লিউডাব্লিউ অনেক স্টেপস নিয়েছে, যেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। কিন্তু তার আগে রেসেলমেনিয়া নাইট 2 এর হাল কি সেটাও একবার দেখে নেওয়া যাক। তো রেসেলমেনিয়া নাইট 2 বা রেসেলমেনিয়া সানডে, যেটাকে কিনা মেন রেসেলমেনিয়া বলা যেতে পারে, সেটার জন্য ডাব্লিউডাব্লিউ টোটাল যে সেট আপ ক্যাপাসিটি রেখেছে সেটা হচ্ছে 44,059, যার মধ্যে এই মুহূর্তে 40,003টে টিকিট বিক্রি
হয়ে গেছে আর এখনও অ্যাভেলেবেল আছে 2550টা টিকিট, মানে রেসেলমেনিয়া নাইট 1-এর থেকে নাইট 2-তে 2000 টিকিট বেশি বিক্রি হয়েছে, কিন্তু এখনও অনেক টিকিট বিক্রি হওয়া বাকি। আর এই সেট আপ ক্যাপাসিটিটাকে তো ডাব্লিউডাব্লিউই পরবর্তীকালে আরও বাড়াতেও পারে, কারণ রেসেলমেনিয়ায় অন্তত 50,000 দর্শক হবে না এটা তো ভাবাই যায় না, কিন্তু যেইভাবে টিকিটের হাল সেটা দেখে মনে হচ্ছে না যে আর সেই অবধি ডাব্লিউডাব্লিউ পৌঁছাতে পারবে বলে, কিন্তু তবু দেখা যাক কী হয়। কিন্তু ওই যে বললাম রেসেলমেনিয়া নাইট 2 এর জন্য সবথেকে সস্তার যে টিকিট সেটাই হচ্ছে $228। তো টিকিট প্রাইসই যদি এত বেশি থাকে তাহলে মানুষ টিকিট কিনবে কী করে? আর যাতে মানুষ টিকিট কেনে তার জন্য ডাব্লিউডাব্লিউ যেমন মেজারগুলো নিচ্ছে সেগুলো নিয়ে তো একটু পরে আলোচনা করবোই, তো তখন তোমরা জেনে যাবে যে কী কী ডাব্লিউডাব্লিউ করতে পারে এই টিকিট সেলিংকে বাড়ানোর জন্য। কিন্তু তার আগে এবার কথা বলা যাক ব্রন ব্রিকারের। তো ব্রন ব্রিকার নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করছিলাম, যেখানে আমি বলেছিলাম যে নিউজ ভিডিওতে আমি ভালো করে বলবো যে ব্রন ব্রিকারের সাথে কী চলছে। তো আমরা দেখতে পেয়েছি যে সেথ রলিন্সের সাথে গান্থারের ম্যাচ রেসেলমেনিয়ার জন্য অফিসিয়াল করে দেওয়া হয়েছে। এবার সেই কারণে সবার প্রথমে আমরা ভেবেছিলাম, মানে আমি অন্তত ভেবেছিলাম যে ব্রন ব্রিকার তার মানে মেডিকেলি ক্লিয়ার হতে পারেনি, তো সেই কারণে হয়তো ব্রন ব্রিকার আসছে না, কিন্তু আসল গল্প তার থেকে পুরোই আলাদা। এখন জানা যাচ্ছে যে অ্যাকচুয়ালি ব্রন ব্রিকার মেডিকেলি ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমরা বলবে মেডিকেলি ক্লিয়ার যখন হয়ে গেছে তখন কেন ব্রন ব্রিকার ভার্সেস সেথ রলিন্স হলো না? এখানেই হচ্ছে গল্পটা। ডাব্লিউডাব্লিউই তাদের প্ল্যান বিকে সেট করেই নিয়েছিল যে এই বছর রেসেলমেনিয়াতে সেথ রলিন্স ভার্সেস গুন্থারের ম্যাচের দিকেই তারা যাচ্ছে, ব্রন ব্রিকার মেডিকেলি ক্লিয়ার হয়ে গেল। তার কারণ হচ্ছে ব্রন ব্রিকার যে সময় ক্লিয়ার হয়েছে সে সময় রেসেলমেনিয়ার জন্য, আর যেমন বলছি 17 দিন মতো বাকি আছে, মানে ধরে নেওয়া যাক 2 সপ্তাহ মতো বাকি আছে। এবার ডাব্লিউডাব্লিউর মতে ডাব্লিউডাব্লিউ 2 সপ্তাহে মানে 2টো রয়ের এপিসোড ম্যাক্সিমাম পেত, তো এই 2টো রয়ের এপিসোডে ডাব্লিউডাব্লিউ সেথ রলিন্স আর ব্রন ব্রিকারের গল্পকে অত ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতো না, কারণ তাদের গল্পের মধ্যে অনেক কিছু আছে। কেন ব্রন ব্রিকার ভিশনকে জয়েন করেছিল, কেন ব্রন ব্রিকার সেথ রলিন্সকে বিট্রে করেছিল, তাদের প্ল্যান কী ছিল, এই সব কিছু মাত্র 2 সপ্তাহে ডাব্লিউডাব্লিউ আমাদের দেখাতে পারবে না। তো যাতে ডাব্লিউডাব্লিউ স্টোরিটাকে আরও বেশি সময় দিতে পারে আর ভালোভাবে স্টোরিটার উপর ইনভেস্ট করতে পারে, তো সেই কারণে ডাব্লিউডাব্লিউ এইটাই ভালো মনে করেছে যে রেসেলমেনিয়াতে এদের ম্যাচ হবে না, রেসেলমেনিয়ার পরে সেথ রলিন্স আর ব্রন ব্রিকারের গল্প শুরু হবে। কারণ রেসেলমেনিয়াকে আমরা বলতে পারি যে অনেকটা ইয়ার এন্ডিংয়ের মতো, যেখানে কিনা ডাব্লিউডাব্লিউর বড় বড় স্টোরি শেষ হয়। এবার সেই রেসেলমেনিয়া দিয়ে সেথ রলিন্স আর ব্রন ব্রিকারের স্টোরি যদি শুরু হতো তাহলে সেটা একটু অড টাইপের লাগতো। তো সেই কারণে ডাব্লিউডাব্লিউ এটাই ভালো মনে করেছে যে রেসেলমেনিয়াতে সেথ রলিন্স গান্থারের এগেনস্টে এই ম্যাচে কম্পিট করুক, আর তারপর যখন রেসেলমেনিয়া শেষ হয়ে যাবে তখন ডাব্লিউডাব্লিউ ভালো করে সেথ রলিন্স আর ব্রন ব্রিকারের গল্প শুরু করবে, যেখানে তারা ভালোভাবে এই গল্পটাকে বলতে পারবে আমাদের যে কেন ব্রন ব্রিকার সেথ রলিন্সের সাথে এসেছিল আর কেনই বা ব্রন ব্রিকার সেথ রলিন্সকে বিট্রে করেছিল, মানে সব কিছু আর কি, মানে গল্প রিলেটেড যা যা আছে। তো এটাই আপাতত ডাব্লিউডাব্লিউ আমাদের বলেছে যে এই কারণেই ডাব্লিউডাব্লিউ এই মুহূর্তে ব্রন ব্রিকার ভার্সেস সেথ রলিন্স করাতে চাইছে না। এবার এর থেকে একটা জিনিসও মানে বোঝা যাচ্ছে যেহেতু ব্রন ব্রিকার এখন মেডিকেলি ক্লিয়ার, তার মানে আমরা রেসেলমেনিয়াতে ব্রন ব্রিকারের অ্যাপিয়ারেন্স অবশ্যই দেখতে পেতে পারি, যেখানে সে এসে সেথ রলিন্স ভার্সেস গান্থারের ম্যাচে কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারে, সেটার একটা চান্স দেখা যাচ্ছে। কিন্তু সেটা হবে কিনা সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে ভালো করে আলোচনা করবো, যেখানে রেসেলমেনিয়ার কথা হবে। এবার আমি কমেন্টে দেখছি যে তোমাদের মধ্যে অনেকেই বিয়াঙ্কা প্লেয়ার আর কেভিন ওয়েন্সের কথাও জানতে চাইছো যে তাদের কি হলো, তারা কবে ফিরতে পারে। তো সবার প্রথমে বিয়াঙ্কা প্লেয়ারের কথা বলা যাক। তো বিয়াঙ্কা প্লেয়ারের যেমন ফিঙ্গার ইঞ্জুরি হয়েছিল, সবার প্রথমে সে একটা সার্জারি করেছিল, সেটা হয়তো ঠিকঠাক হয়নি, তো রিসেন্টলি সে আরেকটা সার্জারি করেছে আর এখন সে সেটার থেকে রিকভার করছে। আর এখন জানা যাচ্ছে যে বিয়াঙ্কা প্লেয়ার জিমে কিছু লাইট ওয়েট ট্রেনিং করাও শুরু করে দিয়েছে। লাইট ওয়েট ট্রেনিং তার মানে এটা না যে সে এখনই ইনরিংয়ে কম্পিট করবে, কিন্তু ডাব্লিউডাব্লিউ হয়তো তাকে রেসেলমেনিয়াতে ব্যবহার করতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে, যেখানে সে এসে আর কি জেড কার্গিলের ম্যাচে কোনো একটা রোল প্লে করতে পারে। আর এখন তো যদি সেটা না হয় তাহলে রেসেলমেনিয়ার পরে ভালো করে বিয়াঙ্কা প্লেয়ার রিকভার করার পরেই ডাব্লিউডাব্লিউতে ফিরবে, মানে আমরা সামার স্ল্যামের আশেপাশে বিয়াঙ্কা প্লেয়ারের রিটার্ন হয়তো ডাব্লিউডাব্লিউতে দেখতে পেয়ে যাবো। আর ততদিনে যদি জেড কার্গিল চ্যাম্পিয়ন থাকে তাহলে জেড কার্গিল আর বিয়াঙ্কা প্লেয়ারের স্টোরি শুরু হবে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর ওই দিক থেকে যদি কথা বলা হয় কেভিন ওয়েন্সের, তো কেভিন ওয়েন্সকে নিয়ে আমি তোমাদেরকে এর আগে যে আপডেটটা দিয়েছিলাম সেটাই আছে যে কেভিন ওয়েন্স এখনও আর কি পর্যবেক্ষণে আছে মেডিকেলদের, আর তার যেহেতু নেক ইঞ্জুরি তাই সেটাকে একটু ভালোভাবে ডিল করতে হবে ডাব্লিউডাব্লিউকে। তো সেই কারণে কেভিন ওয়েন্সের সাথে ডাব্লিউডাব্লিউ কোনো রকম কোনো রিস্ক নেবে না। কেভিন ওয়েন্স যদি ফুললি রিকভার করতে পারে তার ইঞ্জুরি থেকে তাহলেই সে আবার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে, কিন্তু আশা রাখা যাচ্ছে কেভিন ওয়েন্সও এই বছরের সামারের কাছাকাছি, মানে ধরে নাও ওই সামার স্ল্যাম সার্ভাইভার সিরিজের আশেপাশে কেভিন ওয়েন্সও হয়তো ফুললি রিকভার হয়ে যেতে পারে যদি তার রিকভারি প্রসেস ঠিকঠাক চলে। তো আর রিসেন্টলি যদি কেভিন ওয়েন্সের আপডেটের কথা বলা হয়, তো রিসেন্টলি কেভিন ওয়েন্স একটা কোডি রোডসের পুতুল নিয়ে খেলার ভিডিও পোস্ট করেছিল তার সোশ্যাল মিডিয়ায়, যার পরে অনেক রিউমার
চলছিল যে তার মানে কি র্যান্ডি অর্টনকে কেভিন ওয়েন্স ফোনে কথা বলছে মানে র্যান্ডি অর্টনের সাথে, আর র্যান্ডি অর্টনকে কি কেভিন ওয়েন্স অ্যাডভাইস দিচ্ছে, র্যান্ডি অর্টন আর কেভিন ওয়েন্সের এই মানে র্যান্ডি অর্টন আর কোডি রোডসের স্টোরি লাইনে কি কেভিন ওয়েন্সের কোনো রোল থাকবে, এরকম বিভিন্ন রিউমার উঠেছিল। এবার সেটাকে তো এখনো শিওরলি কিছু বলা যাচ্ছে না। এবার সেটা যদি হয়ে থাকে তাহলে এই মুহূর্তে কেভিন ওয়েন্স হয়তো ইনিংয়ে কম্পিট করতে পারবে না, কিন্তু যদি এই স্টোরিতে কেভিন ওয়েন্সকে ব্যবহার করতে চায় ডাব্লিউডাব্লিউই তাহলে হয়তো এই স্ম্যাকডাউনে আমরা দেখবো যে সেই ব্যক্তি কেভিন ওয়েন্সই ছিল, কিন্তু সেটা সম্ভাবনা কম। আমার মনে হয় কেভিন ওয়েন্সকে এইভাবে ডাব্লিউডাব্লিউই ব্যবহার করবে না। কেভিন ওয়েন্স ভালোভাবে রিকভার করলে তবেই কেভিন ওয়েন্সের ডাব্লিউডাব্লিউতে রিটার্ন হবে, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে। এই নিয়ে অফিসিয়াল কোনো আপডেট এখনো আসেনি, যদি আসে সেটা তোমরা চ্যানেলে পেয়ে যাবে, সেটা নিয়ে তোমাদের বেশি চিন্তা করতে হবে না। নেক্সট কথা বলা যাক Y2J ক্রিস জেরিকোর। তো ক্রিস জেরিকোকে নিয়ে গতকাল রাতে ফাইটফুল একটা আপডেট দিয়েছিল, মানে আপডেট বলতে একটা জিআইএফ পোস্ট করেছিল, যেখান থেকে তারা এটাই বলতে চাইছিল যে ক্রিস জেরিকোর রিটার্ন খুব তাড়াতাড়ি হতে চলেছে। এবার সেটা ডাব্লিউডাব্লিউই নাকি AEW সেটা তখনও তারা বলেনি, কিন্তু পরবর্তীকালে তারা জানিয়েছিল যে ক্রিস জেরিকোর চান্স AEW-তে বেশি আছে রিটার্ন করার। আর সেই আপডেটটা আজকে তোমাদের দিতাম, কিন্তু তার আগেই আজকে যে AEW ডায়নামাইট হয়েছে সেখানে ক্রিস জেরিকো অফিসিয়ালি তার রিটার্ন করেও নিয়েছে। তো এতদিন ধরে যত রিউমার যত রিপোর্ট আসছিল যে ক্রিস জেরিকো AEW থেকে বেরিয়ে গেছে, ক্রিস জেরিকো ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারে, আমরা তো না জানি কবে থেকে তার আশা করে বসেছিলাম রয়ের ফার্স্ট এপিসোড রয়্যাল রাম্বল এলিমিনেশন চেম্বার, কিন্তু কোথাও ক্রিস জেরিকো আসেনি। আর আমি তোমাদের বলেছিলাম এবার ক্রিস জেরিকোর আশা ছেড়ে দেওয়াই ভালো। তবু একটা জিনিস ভালো হয়েছে যে আমরা রেসেলমেনিয়ার জন্য ক্রিস জেরিকোর আশা করেছিলাম, কিন্তু এবার এটা কনফার্ম হয়ে গেছে যে রেসেলমেনিয়াতে আর ক্রিস জেরিকো আসছে না, কারণ এই মুহূর্তে ক্রিস জেরিকোর ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করার আর কোনো চান্সই নেই, কারণ AEW-তে ক্রিস জেরিকোর রিটার্ন হয়ে গেছে আর এখন সে বেশ কয়েক মাস বা কয়েক বছর হয়তো AEW-কেই দিতে চলেছে। তো এই মুহূর্তে রেসেলমেনিয়ার সময় ক্রিস জেরিকোর আর ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করার কোনো চান্সই নেই। তো এবার ক্রিস জেরিকোর মতো একটা বড় রিটার্ন যেহেতু রেসেলমেনিয়ায় হচ্ছে না, তো যেমন বলছিলাম রেসেলমেনিয়ার টিকিট সেলিংকে বাড়ানোর জন্য, রেসেলমেনিয়ার সারপ্রাইজিংয়ের জন্য, মানে রেসেলমেনিয়াতে কিছু সারপ্রাইজও তো ডাব্লিউডাব্লিউকে দিতে হবে, সেই সবের জন্য ডাব্লিউডাব্লিউ প্যানিক করতে শুরু করে দিয়েছে। তার ফলে ডাব্লিউডাব্লিউ কিছু বড় স্টেপ নিতে পারে, যেটা নিয়ে একটু পরে আলোচনা করছি যে সেটা কি হতে পারে। কিন্তু রেসেলমেনিয়ার টিকিট বিক্রি না হলেও একটা ইভেন্টের টিকিট ভালো মতো বিক্রি হয়েছে, যেটা হচ্ছে মিট অ্যান্ড গ্রিট, তাও ড্যান হজেনের সাথে। তো ড্যান হজেন ডাব্লিউডাব্লিউতে এসে বেশি দিন তো হয়নি, মাত্র 1 মাস মতো হয়েছে, কিন্তু এরই মধ্যে ড্যান হজেনের যে ব্যাকস্টেজ সেগমেন্টগুলো দেখিয়েছে ডাব্লিউডাব্লিউ, বা যেইভাবে ড্যান হজেনকে ডাব্লিউডাব্লিউ ব্যবহার করেছে, যদিও সে এখনো কোনো ইনিং ম্যাচে কম্পিট করেনি, তবু ড্যান হজেনকে লোকজন পছন্দ করতে শুরু করে দিয়েছে। আর তার পপুলারিটি এতটাই বেড়ে গেছে যে রিসেন্টলি তাকে মিট অ্যান্ড গ্রিটের একটা ইভেন্টের জন্য আর কি রাখা হয়েছিল, যেখানে তার সাথে দেখা করার জন্য টিকিট বিক্রি শুরু হয়েছিল। জাস্ট কিছুদিন আগেই তার টিকিট বিক্রি শুরু হয়েছিল, আর এরই মধ্যে ড্যান হজেনের সাথে দেখা করার জন্য যতগুলো টিকিট ডাব্লিউডাব্লিউ ছেড়েছিল প্রত্যেকটা টিকিটই বিক্রি হয়ে গেছে, সোল্ড আউট হয়ে গেছে। মানে ডাব্লিউডাব্লিউ ফ্যান্সরা অ্যাকচুয়ালি ড্যান হজেনের সাথে দেখা করার জন্য এতটাই আগ্রহী। আর এখান থেকে বোঝা যাচ্ছে যে ড্যান হজেন কতটা ফ্যান ফেভারিট হয়ে গেছে। আর হতে তো হতোই, কারণ তা না হলে ড্যান হজেন যখন তখন কার্সড করে দিত, অভিশাপ দিয়ে দিত। কিন্তু তোমরা যদি ড্যান হজেনের কার্স থেকে বাঁচতে চাও তাহলে তোমাদেরকে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা রেসেলমেনিয়ার আগে 20,000 সাবস্ক্রাইবার্সের একটা টার্গেট নিয়েছিলাম। এবার সেটা পুরো হবে কি হবে না তা তো আমি জানি না, কিন্তু করতে পারো তোমরা যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো। আর না করলে ড্যান হজেন তো আছেই, তোমাদেরকে বলে দেবে You are cashed. একদম তাই। তো সেই কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট কথা বলা যাক ফিন ব্যালার আর ডার্টি ডমিনিক মিস্টেরিওকে নিয়ে। এবার আমি যেমন তোমাদের বলেছিলাম যে এই ম্যাচটার হাইপ হয়তো যতটা হতে পারতো ততটা এই ম্যাচটার জন্য হাইপ ডাব্লিউডাব্লিউ ক্রিয়েট করতে পারেনি আপাতত, কারণ এই ম্যাচটার পেছনে ডাব্লিউডাব্লিউ দেখে মনে হচ্ছে অতটা এফোর্ট দিচ্ছেই না, কিন্তু ফিন ব্যালার পুরো এফোর্ট দিচ্ছে যাতে এই ম্যাচটার জন্য আমরা একটু হলেও এক্সাইটেড থাকি। তো সেই কারণে সোশ্যাল মিডিয়ায় তো ফিন ব্যালার ডমিনিকের নামে অনেক কিছুই বলছে, কিন্তু রিসেন্টলি ফিন ব্যালার একটা ইন্টারভিউ দিয়েছিল যেখানেও সে ডমিনিককে নিয়ে কথা বলেছে, যেখানে বলেছে যে ডমিনিক আর আমার মধ্যে যাই থাকুক না কেন হ্যাটস অফ টু দ্যাট কিড। কিন্তু সে আরেকটা কথাও বলেছে যে ডমিনিক মানে খুবই ট্যালেন্টেড বাচ্চা, কিন্তু ডমিনিককে এটা মনে রাখতে হবে যে নিজের বাবার কাছে মার খাওয়ার থেকে বেশি অপমানের হচ্ছে বা বেশি ডেঞ্জারাস হচ্ছে নিজের সৎ বাবার কাছে মার খাওয়া। আর এইখানে সে নিজেকে মানে ফিন ব্যালার নিজেকে ডমিনিক মিস্ট্রিওর সৎ বাবা বলেছে। তো এইভাবেই ডমিনিককে সে আর কি অপমান করে দিয়েছে, বা ডমিনিকের সাথে তার যে ফিউডটা চলছে সেটার মধ্যে আরও আগুন ধরেই দিয়েছে। এবার এর রেসপন্স ডমিনিক কীভাবে করে সেটা দেখার বিষয় হবে, কিন্তু আমি তো শুধু চাইছিলাম যে কোনোভাবে যেন আমরা ডিমন ফিন ব্যালারকে দেখতে পেয়ে যাই, কিন্তু সেইটার আশা আমি দিন দিন ছেড়েই দিচ্ছি, কারণ আমার মনে হয় না যে এখনও অবধি যেইভাবে স্টোরি লাইনটা চলছে সেখানে এই মুহূর্তে এই বছরের রেসেলমেনিয়ায় অন্তত ডমিনিকের এগেনস্টে ডিমন ফিন ব্যালারের আসার কোনো চান্স আছে বলে। কিন্তু দেখা যাক, নেভার সে নেভার, রেসেলমেনিয়া আস্তে আস্তে কী হয় সেটাই দেখার বিষয় হবে। আর এবার
ফাইনালি কথা বলা যাক যে আমি এতক্ষণ ধরে বলছিলাম না যে এই যে রেসেলমেনিয়ার টিকিট বিক্রি হচ্ছে না, ক্রিস জেরিকো এইডব্লিউতে রিটার্ন করে ফেলেছে, তার মানে রেসেলমেনিয়ার জন্য একটা বড় সারপ্রাইজও চলে গেছে। সবাই এতদিন হয়তো ক্রিস জেরিকোর নামে তবু টিকিট কিনে নিত যে হয়তো ক্রিস জেরিকো রেসেলমেনিয়া আসবে, কিন্তু সেটাও এখন আর হচ্ছে না। তো এখন ডাব্লিউডাব্লিউ একটু প্যানিক সিচুয়েশনে চলে এসেছে যে কীভাবে এই বছরের রেসেলমেনিয়ার টিকিট বিক্রি করা যায়, যে বা কীভাবে এই বছরের রেসেলমেনিয়াকে আরও বেশি এক্সাইটিং বানানো যেতে পারে। এবার টিকিটের দাম তো ডাব্লিউডাব্লিউ কমাবে না, সেই বিষয়ে তো আশা ছেড়ে দাও, কিন্তু এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ তাদের যা যা করা দরকার সব কিছু করার চেষ্টা করছে। আমরা দেখেছি যে জন সিনা, যে কিনা কিছুদিন আগে রিটায়ার হয়েছিল, তাকে রেসেলমেনিয়ার হোস্ট হিসেবে ডাব্লিউডাব্লিউ নিয়ে চলে এসেছে। এই উইকের রতে আমরা স্টেফেনি মিকম্যানের রিটার্ন দেখতে পেয়েছি, গান্থার চলে এসেছে, এমনকি আইসো স্পিডের মতো সোশ্যাল মিডিয়ার একটা বিশাল বড় অ্যাট্রাকশনকেও ডাব্লিউডাব্লিউ ব্যবহার করার চেষ্টা করছে। সব কিছুই ডাব্লিউডাব্লিউ করছে, কিন্তু এখনও আমি তোমাদের বললাম যে টিকিট সেলিংসের হাল কেমন চলছে। তো এইটাকে আরও বাড়ানোর জন্য এবার টিকিওর আলটিমেট যেটা স্টেপ হতে পারে সেটা হচ্ছে ডুয়েন দ্য রক জনসনকে নিয়ে আসা। এবার আমরা জানি যখনই ডাব্লিউডাব্লিউ একটু মুশকিলে পড়ে যায় তখন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে টিকিওর একজনের কথাই মনে পড়ে, সেটা হচ্ছে ডুয়েন দ্য রক জনসন। এবার যদি আলটিমেটলি রেসেলমেনিয়ার টিকিট তার শেষ সপ্তাহে আস্তে আস্তে বিক্রি না হয়, তখন হয়তো আলটিমেটলি ডাব্লিউডাব্লিউ না চাইতেও রককে নিয়ে আসবে রেসেলমেনিয়াতে। এবার রকের ম্যাচ তো কোনো হবে না, কিন্তু কোনো একটা স্টোরি লাইনে রক হেল্প করতে পারে। এবার স্টোরি লাইন বলতে দুটো স্টোরি লাইনই আছে, এক হচ্ছে র্যান্ডি অর্টন আর কোডি রোডসের স্টোরি লাইন, আর একটা হচ্ছে রোমান রিংসের সিএম পাঙ্কের স্টোরি লাইন। আর এই দুটো স্টোরি লাইনের মধ্যে রকের আসার সেন্স হচ্ছে, কিন্তু তোমরা এটা ধরে রাখতে পারো যে স্টোরি লাইনে রক আসুক না কেন, এইটা লিড করবে নেক্সট ইয়ারে রকের ফিউড কার সাথে হবে। যদি কোডি রোডস আর র্যান্ডি অর্টনের স্টোরি লাইনে রক ঢোকে, তাহলে আমরা এটা ধরে রাখতে পারি যে নেক্সট ইয়ার রেসেলমেনিয়াতে আমরা রক ভার্সেস কোডি রোডসের মধ্যে একটা ম্যাচ দেখতে পেতে পারি। আর যদি রক রোমান রেইন্স ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচের মধ্যে ঢোকে, তাহলে এটার চান্সই বেশি আছে যে নেক্সট ইয়ার আমরা রোমান রেইন্স ভার্সেস দ্য রকের ফাইনালি ড্রিম ম্যাচটা দেখতে চলেছি, যদি রেসেলমেনিয়াটা সৌদি আরেবিয়া থেকেই হয়, তো যেটা আপাতত প্ল্যানে আছে। তো এই কারণে রককে আলটিমেটলি টিকেও ইউজ করতে পারে, আর রককে কীভাবে ইউজ করতে পারে সেই নিয়ে তো আমি অলরেডি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, মানে বারংবারই আমি আলোচনা করেছি। তোমরা আমার আগের ভিডিওগুলো চেক আউট করতে পারো, যেখানে আমি সব রকম সিনারিও বলেছি যে কীভাবে রক রোমান রিংসের স্টোরি লাইনে ঢুকতে পারে বা কীভাবে রক কোডি রোডসের স্টোরি লাইনে ঢুকতে পারে, দুটো নিয়ে আলোচনা করা আছে। তো দেখে নিও সেই ভিডিওগুলো, তোমরা অবশ্যই পেয়ে যাবে। রেসেলমেনিয়া রিলেটেড অনেক ভিডিও এই চ্যানেলে এসেছে, তাই তো বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওটা তো ওটা লাইক করে দিয়ে যেও। আর তার সাথে সাথে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। আমাকে যদি ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। আর বাকি তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।